ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ক্লাসের বিষয়বস্তু ক্লজ। ক্লজ এমন একটা জিনিস যেটা শিখে নিলে গ্রামারের বিভিন্ন জিনিস করতে আমাদের খুব সুবিধা হয়। তো দেখে নেওয়া যাক যে ক্লজ ব্যাপারটা কী এবং সেটাকে আমরা কিভাবে কোনো সেন্টেন্সে খুঁজে বের করব। আমরা কয়েকটা স্লাইডের মাধ্যমে ব্যাখ্যা করে করে বলবো যে ক্লজে কী কী জিনিস বোঝার বিষয় আছে এবং সেগুলো কী। ক্লজ বোঝার আগে দুটো জিনিসের ধারণা আমাদের পরিষ্কার থাকা দরকার। সেটা হচ্ছে একটা হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট, এবং আর একটা ব্যাপার হচ্ছে ফাইনাইট ভার্ব এবং ইনফিনিট ভার্বস। এই সাবজেক্ট প্রেডিকেটের ওপরে একটা আলাদা ভিডিও করে আমি অলরেডি ইউটিউবে দিয়েছি, এবং ফাইনাইট ভার্ব এবং ইনফিনিট ভার্বসের ওপরেও আর একটা ভিডিও করে আমি দিয়েছি। সেই দুটো যদি একটু দেখে নাও তাহলে বুঝতে সুবিধা হবে। ওই দুটো ব্যাপার বোঝা হয়ে গেলে এবারে ক্লজ বোঝা কিন্তু খুব একটা কঠিন বিষয় নয়। আমি এই ভিডিওর ভেতরেও কিন্তু ওই ইনফিনিটিভ ভার্ব বা ইনফিনিট ভার্বস এবং ফাইনাইট ভার্বস এবং সাবজেক্ট প্রেডিকেট সেগুলো এই ভিডিওর ভেতরেও বলবো, তবে একটু ছোট করে, কারণ ওই দুটো আলাদা বিষয়, সেগুলোর জন্য আলাদা করে বিস্তারিতভাবে বলা হয়েছে আগের ভিডিওতে। আগের ভিডিও যে দুটো আমি অলরেডি দিয়ে রেখেছি। যাই হোক, এবার আমরা দেখে নিই যে এই ক্লজ ব্যাপারটা কী। আমরা একটা স্লাইড দেখো, তোমাদের আমি এখানে দিয়েছি। এই ছোট স্লাইডটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ক্লজ ব্যাপারটা কী জিনিস। দেখো, তিনটে ঘর করা আছে। প্রথম ঘরে আছে সাবজেক্ট, দ্বিতীয় ঘরে প্রেডিকেট এবং থার্ড ঘরে আছে ক্লজ। অর্থাৎ সাবজেক্টের ঘরে কি লেখা আছে দেখো, ইন্ডিয়া। প্রেডিকেটের ঘরে কি লেখা আছে, ওয়ান ফ্রিডম ইন 1947। আর থার্ড ঘরে লেখা আছে কি, থার্ড ঘরে লেখা আছে ইন্ডিয়া ওয়ান ফ্রিডম ইন 1947। অর্থাৎ ইন্ডিয়া সাবজেক্ট, ইন্ডিয়া হচ্ছে সাবজেক্ট, প্রেডিকেট হচ্ছে ওয়ান ফ্রিডম ইন 1947। দুটোকে যখন যোগ করলাম তখন হয়ে গেল ইন্ডিয়া ওয়ান ফ্রিডম ইন 1947, এবং এটা একটা ক্লজ। এই ছোট্ট তিনটে ঘরের মাধ্যমে কিন্তু আমরা পুরো ক্লজের ব্যাপারটা বুঝে যেতে পারি। তাহলে কি করে হচ্ছে ব্যাপারটা দেখে নিই, আমি একটু বলছি, দেখো তোমরা বুঝতে পারো নাকি। আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট কাকে বলে একটু বলে নিই। সাবজেক্ট হচ্ছে কোনো সেন্টেন্সে যে ফাইনাইট ভার্ব থাকে, ফাইনাইট ভার্ব থাকবেই একটা। সেই ফাইনাইট ভার্ব যার সম্পর্কে বা যে বস্তু বা ব্যক্তি বা জিনিস বা বিষয়, যে কোনো বিষয় সম্পর্কে তো সেই ভার্বটা, সেই বস্তু ব্যক্তি বা জিনিস তাকেই কিন্তু আমরা বলি সেই ফাইনাইট ভার্বের সাবজেক্ট। যেমন এখানে দেখো, যদি আমরা সেন্টেন্সটা দেখি, ইন্ডিয়া ওয়ান ফ্রিডম ইন 1947, ইন্ডিয়া জয় করেছিল স্বাধীনতা 1947 সালে। এখানে ভার্বটা কি, ফাইনাইট ভার্ব হচ্ছে ওয়ান, জয় করেছিল। তো জয় করেছিল এটা কার সম্পর্কে বলছে, ইন্ডিয়া জয় করেছিল, তাহলে ইন্ডিয়া সেই কারণে এখানে সাবজেক্ট। সাবজেক্ট হলো ইন্ডিয়া। আর প্রেডিকেট কাকে বলি, প্রেডিকেট কাকে বলি, প্রেডিকেট হচ্ছে ধরো এই যে ফাইনাইট ভার্বটা যেটা আমরা এখানে পেলাম, ফাইনাইট ভার্ব কোনটা, ওয়ান। তা সেই ওয়ান জয়লাভ করেছিল, জয়লাভ করেছিল এই ফাইনাইট ভার্বটা সাবজেক্ট সম্পর্কে যা বলছে সেই গোটা বিষয়টা, অর্থাৎ এই সমাপিকা ক্রিয়া অর্থাৎ ফাইনাইট ভার্ব এবং সেই ফাইনাইট ভার্ব সাবজেক্ট সম্পর্কে যেটুকু বলেছে পুরো বিষয়টা একসাথে মিলে হয় প্রেডিকেট। যেমন এখানে দেখো, ওয়ান ফ্রিডম ইন 1947, এই পুরো কথাটাই কিন্তু ইন্ডিয়া সম্পর্কে বলছে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে বলছে। তাহলে আমরা কি বুঝলাম, যে এটা প্রেডিকেট, এবং এই একটা সাবজেক্ট ইন্ডিয়া, একটা প্রেডিকেট ওয়ান ফ্রিডম ইন 1947, দুটো মিলে কি হলো, একটা ক্লজ। কি হলো, ইন্ডিয়া ওয়ান ফ্রিডম ইন 1947। দেখো এখানে আমি থার্ড ঘরটা লক্ষ্য করো, এখানে আমি ফুল স্টপ দিয়ে দিয়েছি। তাহলে ফুল স্টপ দিয়ে দিয়েছি মানে এটা কিন্তু একটা সেন্টেন্সও, একটা সেন্টেন্স আবার একটা ক্লজ। এখানে একটা বিষয় ভালো করে বোঝো, একটা সেন্টেন্সে কমপক্ষে একটা ক্লজ থাকতেই হয়, আবার একটার বেশিও থাকতে পারে, দুটো তিনটে চারটে অনেক বেশি থাকতে পারে। তাহলে এই যে সেন্টেন্সটা আমি লিখলাম সেটাতে একটা ক্লজ দিয়ে একটা সেন্টেন্স, ঠিক আছে। তাহলে ইন্ডিয়া ওয়ান ফ্রিডম ইন 1947, এটা যেমন একদিকে একটা ক্লজ, আবার সেরকম এটা একটা সেন্টেন্স, কারণ আমি ধরে নিচ্ছি এই সেন্টেন্সে আর কোনো ক্লজ নেই। তাহলে পুরো ব্যাপারটা আরেকবার ভালো করে বলি, সাবজেক্ট ইন্ডিয়া ওয়ান ফ্রিডম ইন 1947, এটা প্রেডিকেট।
তাহলে এই ইন্ডিয়া ওয়ান ফ্রিডম ইন 1947 দুটো যদি যোগ করে দিই, তাহলে ইন্ডিয়া ওয়ান ফ্রিডম ইন 1947 একটা ক্লজ হয়ে গেল, কারণ একটা সাবজেক্ট এবং একটা প্রেডিকেট যোগ হয়ে তৈরি হয় একটা ক্লজ। বোঝা গেল? দেখো নিচে লেখা আছে সাবজেক্ট প্লাস প্রেডিকেট ইকুয়াল টু ক্লজ। তাহলে এই ব্যাপারটা বোঝা গেল। এই ব্যাপারটাতে তোমাদের একটু অসুবিধা হতে পারে, তোমরা যদি এই ফাইনাইট ভার্ব ব্যাপারটা ভালো করে না বুঝে থাকো এবং সাবজেক্ট প্রেডিকেটের ব্যাপারটা যদি ভালো করে বুঝে না থাকো, তাহলে তোমাদের এই ক্লজ ব্যাপারটা বুঝতে অসুবিধা হবে। সুতরাং এই বিষয় দুটো কিন্তু ভালো করে বুঝে নিতে হবে, আমি আবারও বলছি। ঠিক আছে, এবার আমরা পরের স্লাইডে একটু দেখি কি বলা হচ্ছে। দেখো পরের স্লাইডে আমি ফাইনাইট ভার্ব এবং ইনফিনিট ভার্বগুলোকে একটু ব্যাখ্যা করে বলে দিয়েছি যে সংক্ষেপে, যেহেতু এখানে আমাদের ওই ব্যাপারটা বেশি করে বলবো না, যেহেতু এটা ক্লজের ক্লাস করছি আমি, এখানে ফাইনাইট ভার্ব ইনফিনিটিভ ভার্বসের বিস্তারিত ব্যাখ্যায় আমি যাব না। দেখো ফাইনাইট ভার্বস কোনগুলোকে বলছি? ভার্বস হুইচ কমপ্লিট সেন্স ইন এ সেন্টেন্স আর ফাইনাইট ভার্ব। ভার্ব যেগুলো সেন্সকে কমপ্লিট করে কোনো বাক্যে, সেইগুলোকেই কিন্তু ফাইনাইট ভার্ব বলি। ঠিক আছে, আর ফাইনাইট ভার্বের দুটো এক্সাম্পলস দেওয়া আছে, দেখো নিচে, বাঁদিকে নিচে এক্সাম্পলস ইয়েলো কালারে। হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। এই যে ইজ গোয়িং, যাচ্ছে, এটা একটা ফাইনাইট ভার্ব, সে যাচ্ছে, সেন্সটা কমপ্লিট হচ্ছে, সে যাচ্ছে। ঠিক আছে, আর তারপরের সেন্টেন্সে দেখো ফার্মার্স প্লাউ দ্য ল্যান্ড, চাষিরা চাষ করে জমি। এই যে প্লাউ, চাষ করে, এটাও কিন্তু সেন্সটাকে সম্পূর্ণ করছে, সুতরাং এটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব চেনার সহজ উপায় হচ্ছে, ফাইনাইট ভার্বগুলো দেখবে যে ইংলিশে যত টেন্স আছে সেই টেন্সের কোনো না কোনো টেন্সে লেখা হয়েছে। তোমরা যদি টেন্স ভালো করে শিখে থাকো তাহলে দেখবে যে সেই টেন্সের কোনো না কোনো টেন্সে এটা লেখা হয়েছে, অথবা মোডাল ভার্বের সাথে ভার্ব যোগ করে বা শুধু মোডাল ভার্ব দিয়ে লেখা হয়েছে। মোডাল ভার্ব কাকে বলে সেগুলোর অন্য ভিডিও আমি করে দেব। তাহলে এইভাবে চিনতে পারবো যে কোনগুলো ফাইনাইট ভার্বস। আর ফাইনাইট ভার্বস বুঝতে পারলে তুমি ইনফিনিটিভ যেগুলো ইনফিনিট ভার্বসগুলোও বুঝতে পারবে। ইনফিনিট ভার্বসগুলো দেখো ডান দিকে আমি ব্যাখ্যা করে বলেছি, ডান দিকে ইনফিনিট ভার্বস কাকে বলে বলেছি, তারপরে দুটো এক্সাম্পলস দিয়েছি। দেখো প্রথমে লেখা আছে ভার্বস হুইচ ডু নট কমপ্লিট সেন্স ইন এ সেন্টেন্স আর ইনফিনিট ভার্বস। যেসব ভার্বসগুলো সেন্সটাকে কমপ্লিট করে না কোনো সেন্টেন্সে, সেগুলোকে আমরা বলি ইনফিনিট ভার্বস। তা ইনফিনিট ভার্বস সেন্টেন্সে সেন্সটাকে কমপ্লিট করে না, কীরকম একটু দুটো উদাহরণ দিয়ে দেখে নিই। দেখো নিচে এক্সাম্পলস দিয়েছি আমি। ওয়ার্কিং হার্ড হি পাসড দ্য এক্সাম, কঠোর পরিশ্রম করে বা কঠোরভাবে কাজ করে সে পরীক্ষাটা পাস করলো। এই যে ওয়ার্কিং, ওয়ার্ক মানে কাজ করা, এটা কিন্তু একটা ভার্ব। এখানে যে বলছি ওয়ার্কিং হার্ড, কঠোর কাজ করে, দেখো এখানে যদি আমি থেমে যাই মনে হচ্ছে না যে কথাটা বলা সম্পূর্ণ হলো না, যে কঠোরভাবে কাজ করে কাজ শেষ হলো না। তার মানে এই ওয়ার্কিং ভার্বটা, ওয়ার্ক ভার্বটা কিন্তু এখানে সম্পূর্ণরূপে প্রকাশ করছে না, সেন্সটাকে কমপ্লিট করছে না, সেই জন্য এটা ইনফিনিট ভার্বস। ঠিক আছে, ওয়ার্কিং হার্ড হি পাসড দ্য এক্সাম। আবার তারপরেরটাতে দেখো হি কেম হিয়ার টু সি মি, সে এসেছিল এখানে আমাকে দেখতে, এটাও কিন্তু সেন্স কমপ্লিট করছে না, সুতরাং এটাও ইনফিনিট ভার্ব। তা এই যে ইনফিনিট ভার্বগুলো, সেটাও চেনার কিন্তু একটা সহজ উপায় আছে। সহজ উপায়টা কি? যখন দেখবে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে কিন্তু তার আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, তখন বুঝবে যে সেটা হচ্ছে একটা ইনফিনিট ভার্ব। যেমন ওয়ার্ক একটা ভার্ব, ওয়ার্কিং হার্ড হি পাসড দ্য এক্সাম, কঠোর পরিশ্রম করে সে পরীক্ষাটা পাস করেছে। ওয়ার্কের আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে সেটা আবার আর একটা প্রশ্ন। অক্সিলিয়ারি ভার্বের কয়েকটা আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, মেনলি সেগুলোই ব্যবহার হয়। যেমন ধরো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো অক্সিলারি ভার্ব। তা সেই রকম অক্সিলারি ভার্ব যদি না থাকে কিন্তু ভার্বের সাথে আইএনজি আছে, তখন তোমরা ধরে নিতে পারো যে সেটা হচ্ছে ইনফিনিট ভার্বের ভেতরে পড়ছে বা অন্য কোনো ক্যাটাগরিতে পড়ছে, কিন্তু সেটা কখনোই ফাইনাইট ভার্ব নয়। ঠিক আছে, আর আরেকটাভাবে চিনতে পারি কিভাবে যে কোনগুলো ইনফিনিট ভার্বস, যদি ভার্বের আগে টু থাকে তাহলে সেই ভার্বটা অবশ্যই ইনফিনিট ভার্বস। যেমন দেখো সেকেন্ড এক্সাম্পলটাতে হি কেম হিয়ার টু সি মি, টু সি দেখতে, এরকম টু বসে তারপরে যখন ভার্বটা বসছে সেটাও অবশ্যই ইনফিনিট ভার্বস। ঠিক আছে, তাহলে আর নিচে আমি দেখো কি লিখেছি, আন্ডারস্ট্যান্ডিং ফাইনাইট ভার্বস ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ক্লজ। ক্লজ বুঝতে গেলে কিন্তু ফাইনাইট ভার্ব বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেন? কারণ একটা সেন্টেন্সে কটা ক্লজ আছে বা
কি সেটা কি করে বুঝবে? সবার আগে দেখতে হবে যে সেন্টেন্সে কটা ফাইনাইট ভার্ব আছে। কারণ ফাইনাইট ভার্ব যখনই তুমি গুনে ফেলবে, ফাইনাইট ভার্ব মানেই বুঝতে হবে ফাইনাইট ভার্বগুলো কি, একটা ফাইনাইট ভার্ব মানে একটা সেন্টেন্সে একটা প্রেডিকেট। তাহলে প্রেডিকেট মানেই তার সাবজেক্ট আছে, একটা সাবজেক্ট একটা প্রেডিকেট মানে একটা ক্লজ। তাহলে একটা সেন্টেন্সে কটা ক্লজ আছে কি করে বুঝবে? যে কটা ফাইনাইট ভার্ব আছে সেই কটা ক্লজ আছে। যখনই তুমি ফাইনাইট ভার্বগুলো খুঁজে বের করে ফেলবে, তারপরে তোমার কাজটুকুনি হচ্ছে কি, যে সেই ফাইনাইট ভার্বের সাবজেক্ট কোনটা এবং সেই সাবজেক্ট অনুযায়ী তার কতটুকুনি প্রেডিকেট। তাহলে সাবজেক্ট আর প্রেডিকেটটুকু বুঝে গেলেই তুমি বুঝতে পারবে ওইটুকুনি হচ্ছে একটা ক্লজ। যখনই ফাইনাইট ভার্ব একটার বদলে দুটো হয়ে যাবে, বুঝতে হবে তার মানে ওই সেন্টেন্সে দুটো ক্লজ আছে। যদি তিনটে ফাইনাইট ভার্ব থাকে তাহলে তিনটে ক্লজ আছে। এইভাবে চলতে থাকে। সুতরাং ফাইনাইট ভার্বটা বোঝাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ক্লজের ক্ষেত্রে। এবার চলে আসি আমরা তারপরের স্লাইডে। আমি সাবজেক্ট আর প্রেডিকেট বলেছিলাম, একটু ছোট করে বলে দেবো, সেটা বলে দিচ্ছি এই স্লাইডে। দেখো, হোয়াট ইজ এ সাবজেক্ট? সাবজেক্ট কি? দ্য ফাইনাইট ভার্ব অফ এ সেন্টেন্স ইজ অ্যাবাউট সামওয়ান আর সামথিং। যে কোনো সেন্টেন্সের একটা তো অন্তত ফাইনাইট ভার্ব থাকবেই, একটার বেশিও থাকতে পারে। তো সেই ফাইনাইট ভার্বটা ইজ অ্যাবাউট সামওয়ান আর সামথিং, সেটা কারো সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে, কোনো বিষয় সম্পর্কে। দ্যাট সামওয়ান আর সামথিং ইজ দ্য সাবজেক্ট। সেই সামওয়ান আর সামথিং যেটা, সেই হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ কোনো সেন্টেন্সে ফাইনাইট ভার্ব আছে, সেই ফাইনাইট ভার্বটা তো কারো সম্পর্কে কিছু বলছে, সেই যার সম্পর্কে বলছে সেই হচ্ছে সাবজেক্ট। এক্সাম্পল দিয়েছি, দেখো নিচে দুটো এক্সাম্পল দিয়েছি বাঁ দিকের নিচে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এখানে ফাইনাইট ভার্ব কোনটা? রাইজেস, ওঠে। তাহলে ওঠে কার সম্পর্কে বলছে? কে ওঠে? দ্য সান। অতএব দ্য সানটা হচ্ছে সাবজেক্ট। আবার দেখো তারপরের এক্সাম্পলটা দেখো। দ্য ম্যান ওয়াজ ইনজিওর্ড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, মানুষটি আহত হয়েছিল একটা অ্যাক্সিডেন্টে। ফাইনাইট ভার্ব কোনটুকুনি? ওয়াজ ইনজিওর্ড। তাহলে ওয়াজ ইনজিওর্ড, আহত হয়েছিল কার সম্পর্কে বলা হয়েছে? দ্য ম্যান সম্পর্কে। দ্য ম্যান ওয়াজ ইনজিওর্ড। তাহলে দ্য ম্যানটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এইভাবে তোমরা ফাইনাইট ভার্ব যখনই খুঁজে পাবে, তখন দেখে নেবে যে সেই ফাইনাইট ভার্বটা কার সম্পর্কে কোনো কথা বলছে। যার সম্পর্কে বলছে বা যে জিনিস সম্পর্কে বলছে সেই হচ্ছে সাবজেক্ট। আর ডান দিকটাতে দেখো আমি, হোয়াট ইজ এ প্রেডিকেট? একটা প্রেডিকেট কি? দ্য ফাইনাইট ভার্ব অ্যালং উইথ হোয়াট ইট সেইজ অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ দ্য প্রেডিকেট। ফাইনাইট ভার্ব, সে তো সাবজেক্ট সম্পর্কে কিছু কথা বলছে, তাহলে সেই ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট সম্পর্কে যেটুকুনি কথা বলছে সেইটুকুনি একসাথে একটা প্রেডিকেট। যেমন এক্সাম্পল, ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার হেলথ। ফুড খুব গুরুত্বপূর্ণ আমাদের স্বাস্থ্যের জন্য। এখানে ফাইনাইট ভার্ব কোনটা? ইজ। ইজ যদি ফাইনাইট ভার্ব হয় তাহলে কার সম্পর্কে বলছে? ফুড সম্পর্কে। ফুড হচ্ছে সাবজেক্ট। ফুড সম্পর্কে কি বলছে? ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার হেলথ, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের স্বাস্থ্যের জন্য। তাহলে ইজ সহ বাকি অংশটুকুনি, ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার হেলথ, যেটুকু আন্ডারলাইন করা আছে পুরোটা কিন্তু প্রেডিকেট। বুঝতে পেরেছো আশা করি। এবার একটা প্রশ্ন, একটা বিষয় আমি এখানে একটু বলে দিই। এই যে এত বড় একটা জায়গাতে আমরা আন্ডারলাইন করলাম এবং বললাম এখানে একটা প্রেডিকেট আছে, আচ্ছা ওখানে তো একটার বদলে দুটো তিনটে প্রেডিকেটও থাকতে পারে, আমরা কী করে বুঝছি যে ওইটুকুনের ভিতরে একটা প্রেডিকেটই আছে? এইটাও তোমরা বুঝতে পারবে কিভাবে? ফাইনাইট ভার্ব ফলো করলে। যদি ওখানে ইজের পরে দেখো আর কোনো ফাইনাইট ভার্ব নেই, যদি ওখানে ইজের পরে অন্য কোনো ফাইনাইট ভার্ব চলে আসতো, তাহলে সেই ফাইনাইট ভার্ব ধরে কিন্তু সেই ফাইনাইট ভার্বের সাথে একটা প্রেডিকেট থাকতো, আবার একটা সাবজেক্টও থাকতো। সুতরাং এখানে যেহেতু আর কোনো ফাইনাইট ভার্ব নেই, তাহলে আমরা বুঝে যাচ্ছি যে এখানে একটাই প্রেডিকেট আছে এবং সেই প্রেডিকেটের একটা সাবজেক্ট আছে, এখানে একটা ক্লজ আছে। ঠিক আছে। আবার নেক্সট এক্সাম্পলটা দেখো, আই ক্যানট ডু ইট। ক্যানট ডু হচ্ছে ফাইনাইট ভার্ব, করতে পারি না। তা করতে পারি না, কে করতে পারে না? আই। তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট। আর তাহলে সাবজেক্ট করতে পারে না বলছে, আই ক্যানট ডু ইট। ক্যানট ডু ইটটা পুরোটাই হচ্ছে আই সম্পর্কে বলা হচ্ছে এবং এরপরে কোনো ফাইনাইট ভার্ব আর নেই। সুতরাং এটা আর একটা প্রেডিকেট এবং আই ক্যানট ডু ইট এটা হচ্ছে একটা ক্লজ এবং একটা সেন্টেন্স। এই সেন্টেন্সে একটাই ক্লজ আছে। তাহলে বোঝা গেল। এবং নিচে কী লিখেছি আমি দেখো সাদা দিয়ে, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটস আর ইম্পর্ট্যান্ট বিকজ দে ফর্ম ক্লজেস। সাবজেক্ট এবং প্রেডিকেটটা বোঝা খুব ইম্পর্ট্যান্ট এই কারণেই, কারণ সাবজেক্ট প্রেডিকেট দিয়েই তো ক্লজ তৈরি হচ্ছে। সুতরাং সাবজেক্ট প্রেডিকেট বুঝে নেওয়াটা খুব দরকার। আমি তোমাদের আবারও বলছি, সাবজেক্ট প্রেডিকেট ভালো করে বুঝিয়ে আমি আর একটা ভিডিও করেছি, সেটা দেখে নিলে পারে তোমাদের সাবজেক্ট প্রেডিকেটটা আরও ভালোভাবে বুঝতে পারবে। আমি এখানে ছোট করে বললাম। যাই হোক, নেক্সট স্লাইড কি দেখি। হাউ মেনি ক্লজেস ক্যান দেয়ার বি ইন এ সেন্টেন্স? একটা সেন্টেন্সে কটা ক্লজ থাকতে পারে? ইন এ সেন্টেন্স দেয়ার মাস্ট বি অ্যাট লিস্ট ওয়ান ক্লজ। একটা সেন্টেন্সে কমপক্ষে একটা ক্লজ কিন্তু থাকতেই হবে।
একটা ক্লজ না থাকলে সেন্টেন্সটা তৈরি হবে না, কিন্তু দেয়ার ক্যান বি মাল্টিপল ক্লজেস ইন এ সেন্টেন্স। একটা সেন্টেন্স কিন্তু অনেক বেশি সংখ্যাতেও মাল্টিপল অসংখ্য ক্লজ থাকতে পারে। যখন বড় বড় সেন্টেন্স লিখলে সেখানে ক্লজের সংখ্যা বেড়ে যাবে। ফাইনাইট ভার্ব দিয়েই তোমরা গুনতে পারবে যে কটা ক্লজ আছে। যদি দেখো যে অনেক বড় সেন্টেন্স, তখন তোমাদের ভালো করে দেখতে হবে যে কটা ফাইনাইট ভার্ব ওখানে আছে। যতগুলো ফাইনাইট ভার্ব আছে ততগুলো প্রেডিকেট আছে, ততগুলো সাবজেক্ট আছে এবং ততগুলোই ক্লজ আছে। এই ব্যাপারটা তোমরা মাথায় রাখবে। আচ্ছা, আর একটা স্লাইড দেখো। হাউ ডু আই কাউন্ট দ্য নাম্বার অফ ক্লজেস ইন এ সেন্টেন্স? একটা সেন্টেন্সে কতগুলো ক্লজ আছে কি করে আমরা কাউন্ট করব? সেই কাউন্ট করার জন্য কি করতে হবে আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি এটা, যে কাউন্ট দ্য ফাইনাইট ভার্বস। ফাইনাইট ভার্বসগুলো কাউন্ট করো, গোনো। ফাইনাইট ভার্বস যতগুলো আছে ততগুলোই প্রেডিকেট হবে, ততগুলোই সাবজেক্ট হবে, ততগুলোই ক্লজ হবে। এবং সেইটা মাথায় রাখলে পারে তোমরা কিন্তু সহজেই কতগুলো ক্লজ আছে বুঝতে পারবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো তোমাদের কাজে লাগবে। এই ক্লজের এই বেসিক ব্যাপারগুলো শেখার পরে আমি তোমাদের অন্য যে ইংলিশের ক্লাসগুলো করাবো তাতে বলবো যে ওই ক্লজের সংখ্যা বোঝার পরে তখন কিন্তু তোমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সগুলো কী করে করতে হয় সেগুলো তোমাদেরকে বুঝতে অনেক সুবিধা হবে যদি এই ব্যাপারটা তোমাদের মাথায় থাকে। যাই হোক, তারপরের যে স্লাইডটা আছে সেটাতে কি বলছি দেখো। আমাদের ক্লজ শেখা কিন্তু শেষ। টেক সাম ইংলিশ সেন্টেন্সেস অ্যান্ড ট্রাই টু ফাইন্ড দ্য নাম্বার অফ ক্লজেস ইন দেম। কোনো ইংলিশ সেন্টেন্সগুলো নাও যেগুলো তোমরা পড়ছো, বইয়ে পড়ছো বা কোনো নিউজ পেপারে পড়ছো, কোনো গল্পের বইয়ে পড়ছো, সেইগুলো নিয়ে এবার চেক করে দেখো যে ইংলিশ সেন্টেন্সে তোমরা ক্লজগুলোকে ডিটেক্ট করতে পারছো কি না, খুঁজে পাচ্ছ কি না। একটা সেন্টেন্স নিয়ে দেখো তো কটা ক্লজ আছে, বুঝতে পারছো কি না। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানালে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই যেটা শিখলে সেটা কিন্তু নিজেরা একটু প্র্যাকটিস না করলে পারে তোমাদের কিন্তু এটা ভুলে যাবে। সুতরাং প্র্যাকটিসটা কীভাবে করবে? সেন্টেন্স নেবে, সেটাকে ভেঙে ভেঙে দেখবে যে সেটাতে কটা ক্লজ আছে, কটা ফাইনাইট ভার্বস আছে। ঠিক আছে, এটাই হচ্ছে ক্লজ। থ্যাংক ইউ।